জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এই ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয় জানতে চাওয়া হয়। এবারে জানাবো, এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলেই বিএনপি পিআর সিস্টেম পছন্দ করে না। কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, আর ফ্যাসিস্ট হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানাবো, অফশোর অ্যাকাউন্টেই অর্থ পাচার করতেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15.5 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি, এছাড়াও বিভিন্ন প্রকল্পের 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান নেয় দুদক। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। নতুন প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে প্রতিশোধ না নিয়ে হামলাকারীদের প্রতি উদারতা দেখালেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নিজের করা মামলার এজাহারভুক্ত আসামি হলেও আটকের পর শিক্ষার্থীদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। ইশরাক হোসেনের এমন মহানুভবতায় আপ্লুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারে থাকছে আল আজাহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ডক্টর ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 11তম D8 সম্মেলনে যোগ দিতে বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। আজ আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি। বুধবার কায়রোর স্থানীয় সময় বেলা 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় 24 ঘণ্টায় আরও 38 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 38 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে 45,057 জনে দাঁড়িয়েছে। বুধবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এবার এই ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা এবং মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বাংলাদেশের গুমের কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভিতর দিয়ে পার করেন। এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকেও ট্রমার ভিতরে যেতে হয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য এবং স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহ করি। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা পরিপন্থী। এ বিষয়ে আপনার মন্তব্য কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপি পিআর সিস্টেম পছন্দ করে না। পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না। কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, তারাও ফ্যাসিস্ট হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে 7 দফা দাবি আদায়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এ সময় চরমোনাই পীর বলেন, গত
গত ৫৩ বছরে ধোঁকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস্ট হয়ে উঠেছে। আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চাই, যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে, সব দলের সম্পৃক্ততা থাকবে, প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে, শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচন পছন্দ করছে না। তিনি বলেন, বিএনপিকে জনগণের কল্যাণের জন্য জনতার ঊর্ধ্বে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর সিস্টেমে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। চরমোনাই পীর বলেন, ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা তার স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ, দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যদি ইসলাম এবং দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে দেশের 18 কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না। আপনারা 5 আগস্টের গণঅভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এরকম কোনো চিন্তা কিছু করবেন না। এরকম কোনো চিন্তা যদি আপনাদের মাথায় আসে, তাহলে আবারও আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 15.5 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক সাইদুজ্জামান নন্দন, সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়াসহ আরও বেশ কয়েকজন। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটিরও বেশি, 59,000 কোটি টাকা, বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক। অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়নসহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহান এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ায় ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। গত 3রা ডিসেম্বর শেখ হাসিনা এবং তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতার চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটের শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। প্রসঙ্গত, গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। বিভিন্ন দেশে সামরিক প্রতিরক্ষা খাতে দুর্নীতি অনুসন্ধানী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাদ্দে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। প্রতিশোধ না নিয়ে হামলাকারীর প্রতি উদারতা দেখালেন বিএনপি নেতা ইশরাক। নিজের উপর হামলার প্রতিশোধ না নিয়ে উল্টো হামলাকারীদেরকে ক্ষমা করে দিয়ে চরম উদারতা এবং মহানুভবতার পরিচয় দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এমনকি নিজের করা মামলা এজাহারভুক্ত আসামি হলেও আটকের পর শিক্ষার্থীদের অনুরোধে তাকে ছেড়ে দেবার ব্যবস্থা করেন তিনি। ইশরাক হোসেন এমন মহানুভবতায় আপ্লুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় ঘটনা ঘটে। জানা যায়, 2022 সালের ডিসেম্বর 4 তারিখে ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে রাজধানীর পুরান ঢাকায় জনসংযোগ চালানো অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের ব্যাপক হামলার শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন। সেই মামলার ঘটনায় তখন থানায় কোনো মামলা না নিলেও পরবর্তীতে আদালতে মামলা করেন তিনি। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের শিক্ষার্থী মঈনুদ্দিনকে শনাক্ত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে রাত আনুমানিক 10টার দিকে ধরে নিয়ে রাজধানীর কোতোয়ালি থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা। আটকের খবরে মঈনুদ্দিনের আইন বিভাগের বন্ধুরা বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। তবে ইশরাক হোসেন বাসায় না থাকায় তার সাথে দেখা করতে পারেনি শিক্ষার্থীরা। পরে রাতেই কোতোয়ালি থানার সামনে জড়ো হন তারা। সেখান থেকে ইশরাক হোসেনের সাথে ভিডিও কলে কথা বলেন শিক্ষার্থীরা। এ সময় তারা ইশরাক হোসেনের কাছে তাদের বন্ধুদের মাফ করে দিয়ে থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করার জন্য দাবি জানান। 2022 সালে ইশরাক হোসেনের উপর হামলার ঘটনায় ভুল হয়েছে উল্লেখ করে তার কাছে ক্ষমাও চান অভিযুক্ত মঈনুদ্দিন সহ তার বন্ধুরা। একই সাথে ছাত্র জনতার আন্দোলনে তাদের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন। এ সময় ইশরাক হোসেন তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত মঈনুদ্দিনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পরে রাত আনুমানিক 2:45টায় তাকে থানা হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।